18 জুলাই রাষ্ট্র নামক যে কাঠামোটা, সেই কাঠামোটা কিন্তু ভেঙে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখপাত্র পরিচয়টির ব্যাপারে আমি খুব একটা কমফোর্টেবল না। বর্তমানে আমাকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা জুলাই আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দিলেই ভালো হয়। তো টেকনিক্যালি জনগণ ছিল, কিন্তু জনগণের কোনো অথরিটি ছিল না। তো জনগণ সব মাঠ টেক ওভার করে ফেলে এবং যাকে তারা যে অথরিটি, যে সরকার, তাকে তারা দখলদার এবং ফ্যাসিস্ট বলেই সরকারকে তারা দেশ ছাড়া করে। রাষ্ট্র তো আসলে দিন শেষে বিশ্ববিদ্যালয় থেকে কিছু একটা চাইতে পারতে হবে, তাই না? কেন বিশ্ববিদ্যালয়কে আমরা বিশ্ববিদ্যালয় বলি? কারণ রাষ্ট্রের এই ইনস্টিটিউটগুলোর থেকে কিছু না কিছু পাওয়ার থাকে। এই বিশ্ববিদ্যালয়গুলো কেন এটি কলেজ না, কেন এটি স্কুল না, তার একটা বড় কারণ এই ইনস্টিটিউশনগুলোতে কিছু মাত্রায় কিছু গবেষণা হয়, এখানে কিছু ডিপার্টমেন্ট থাকে, এখানে রিসার্চের পিছনে কিছুটা ফান্ড থাকে এবং টিচাররা গবেষণা করে, স্টুডেন্টরা এখানে ফেলো হিসেবে যুক্ত হয় এবং পরবর্তীকালে আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউট থাকে, অন্যান্য যে ইনস্টিটিউট, সেটা সরকারি হতে পারে অথবা বিভিন্ন স্টার্ট আপ কোম্পানি হইতে পারে, মাল্টিন্যাশনাল কোম্পানি হইতে পারে বা রাষ্ট্রীয় সংস্থা হতে পারে, তারা সকলে মিলে বিশ্ববিদ্যালয়ে উৎপাদিত যে জ্ঞান, সেটাকে নানানভাবে তারা মাঠে কাজে লাগায়। এটাই হচ্ছে একটা চুক্তি। কিন্তু আমরা বাংলাদেশ এই রাষ্ট্রের সূচনা লগ্নের কথা বললে তো একটু বেশি কম হয়ে যাবে। যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম হয়েছে তখন থেকে কিন্তু এটাকে বেসিক্যালি একটা কেরানি তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমানে 2025 সালে এসে এতই দুঃখজনক অবস্থা যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কেরানি তৈরির কারখানাও আর হতে পারছে না। মানে কি অদ্ভুত একটা অবস্থা। আমরা যদি বর্তমানে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর দিকে তাকাই, তারা তাদের কারিকুলামগুলো এভাবে করে ডিজাইন করে যাতে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা বা বিভিন্ন ব্যাংকগুলা, বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিগুলা এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে নিতে পারে। কিন্তু আপনি যখন পাবলিক ইউনিভার্সিটিতে আসবেন দেখবেন যে তারা তো ওই জ্ঞানটাই তৈরি করতে পারছে না। তারা তো এই মিনিমাম যে কোম্পানিগুলোর উপযুক্ত ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের উপযুক্ত জ্ঞানও তো উৎপাদন করতে পারছে না। তার মানে ঢাকা ইউনিভার্সিটি তার যে 1921 সালের যে একটা কমিটমেন্ট ছিল, সে একটা কেরানি তৈরির কারখানা হবে, সেই কেরানিও সে এখন আর তৈরি করতে পারে না। এটা খুবই আনফরচুনেট জায়গায় আসলে আমরা এসে পৌঁছেছি। এবং সত্যি কথা বলতে যে আমরা যখন এখানে সার্জানা যখন কথা বলছিল তখন সে কিন্তু অনেকগুলো উদাহরণ টেনেছে যে 1952 সাল, 1962 সাল, 1966 সাল, 1969 সাল। এই ঢাকা ইউনিভার্সিটি মানেই হচ্ছে 1952 সাল, 66 সাল, 62 সাল, 69 সাল, 71 সাল। ঢাকা ইউনিভার্সিটি মানেই হচ্ছে এইটা। এখন সাথে একটা নতুন লেজ যুক্ত হয়েছে 2024 সাল। একটা ইউনিভার্সিটি যখন তার রাজনৈতিক পরিচয়কে ছাপিয়ে উঠতে পারে না, তাকে আমি কিভাবে করে বিশ্ববিদ্যালয় দাবি করতে পারি? এটা তো একটা পলিটিক্যাল ইনস্টিটিউট, এটা তো কোনো ইউনিভার্সিটি না। এবং আমি এর আগেও আরেকটা এরকম একটা আলোচনায় মঙ্গলবারে গল্পসপ্রেতে আরেকটা আলোচনা আমি গিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের কাজ কি, ওইখানের কথা টপিকটা ছিল। তখন এই কোয়েশ্চেনটা আমি তুলি যে 1971 সালে যখন প্রথমবারের মতো একটা দেশ স্বাধীন হয়, সেম একটা গরম তরুণরা মাত্র তারা যুদ্ধ করে এসেছে, পাকিস্তানি আর্মির সাথে যুদ্ধ করেছে, একটা দেশ স্বাধীন করেছে, তাদের মধ্যে কিন্তু একটা স্পৃহা ছিল এই দেশটাকে তারা পরিবর্তন করবে। তখন কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী বা তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান, তার কাছে একটা বড় ধরনের সুবর্ণ সুযোগ ছিল এই যে ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলোকে, এগুলোকে একটা প্রপার একাডেমিক ইনস্টিটিউশনে রূপান্তরিত করার। কিন্তু সেটা আমরা কি সেটা দেখেছি? সেটা দেখি নাই। বরং 73 সালে একটা ডাকসু নির্বাচন হয়, সেখানে ভোট মানে ব্যালট বাক্স শুদ্ধ তুলে নিয়ে চলে যায় নিজের প্রার্থীকে নির্বাচন করার জন্য। পরবর্তীতে কোন হয়ে যায় 7 মার্ডারের ঘটনা, 80s এখানে এরশাদ বিরোধী আন্দোলন, ঠিক এই বিশ্ববিদ্যালয়ে আরবার নতুন করে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়ে যায়। এবং 1971 সালের পরে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই 2024 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে একটা সুযোগ আসে যে সে একটা সুরাহা করবে। সে যে একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে, সেই তকমাটা থেকে সে মুক্তি পাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমাদের সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা কি বা বলবো, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে 36 পৃষ্ঠার বিসির যে একটা মানে লোগো আমরা পেয়েছি যে আমাদের এখানে 36 পৃষ্ঠার বিসি আছে, বা আমাদের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, এমনকি আমাদের ছাত্র রাজনৈতিক সংগঠন, তাদের কারো থেকেই আমরা ওই আন্তরিকতাটা দেখি নাই যে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি
বরং যতবার আমি এই দায়টা নিয়ে বলবো, আমি বৈষম্য বিরোধী মুখপাত্র হওয়ার আগেও এবং মুখপাত্র হওয়ার পরেও প্রচুর জায়গায় প্রচুর দফতরে দৌড়েছি, অনেক জায়গায় কথা বলেছি, ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর সাথে কথা হয়েছে। এবং আমার খুব স্পেসিফিক একটা কথা ছিল যে আচ্ছা এখানে ছাত্র রাজনীতি বন্ধ না হোক, কিন্তু এটাতে তো একটা প্রপার দরকার, এটা তো একটা ঠিক করা দরকার। যেভাবে করে ইউনিভার্সিটিগুলো চলছে এভাবে তো চলতে পারে না। আপনারা অ্যাটলিস্ট একটা সেটেলমেন্টে আসেন। এবং প্রশাসনের কাছে আমি বিশেষভাবে তখন বলেছিলাম যে আপনারা সাধারণ ছাত্র যারা মনে করে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকা উচিত না, সেই ছাত্রদের মধ্য থেকে ছাত্রদের সাথে আপনারা সংলাপ করেন, ফ্যাকাল্টির সাথে প্রত্যেকটা ফ্যাকাল্টি বেসিসে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে বৈঠক করে, প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে একটা ওপেন ডিবেট তারা আয়োজন করুন। এই আজকে যেমন আমরা ওপেন কথা বলছি না, ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বা ঢাকা ইউনিভার্সিটির জিমনেশিয়ামে যে মাঠ, সেখানে একটা ওপেন ডিবেট আয়োজন করা হোক, যেখানে জেনারেল স্টুডেন্টরা থাকবে, যেখানে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো থাকবে এবং সকলে মিলে একটা ওপেন ডিবেট হবে। এবং এই ধরনের ডিবেটের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি একটা সুরাহা হবে। আমি অনেক চেষ্টা করি, পরবর্তীতে আমি যেটা দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন টুকটাক এই যে ইনডোর বৈঠক আয়োজন করা শুরু করে, মূলত ছাত্র সংগঠনগুলোর সাথে বিভিন্ন ইনডোর বৈঠক তারা করবে। সেই ইনডোর বৈঠকের ফলাফল আজ পর্যন্ত পাওয়া যায় না। এখন মানে 2 মাস পর যাইতে তো এটা আবার ডাক সুর আলাপে কনভার্টেড হয়ে গেল, কারণ কেউ কোনো কিছুতে স্থির না, সবার সব সমাধান একসাথে দরকার। আর আজকে এসে যেটা আমি দেখছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা আমাদের যারা সাহায্য দিচ্ছে না, এটা তো ওর বাইরে থেকে বোঝা যায় না। যেটা বোঝা যায় যে প্রশাসন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর সাথে তারা বৈঠক করছে এবং শুধুমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্টের ইমেইলে তারা একটা করে ইমেল পাঠায় যেখানে জিজ্ঞেস করে যে ডাকসু নিয়ে স্টুডেন্টের প্রত্যাশা কি এবং 10টা মাস বসে বসে করলেনটা কি। এই আলাপ তো আপনি সেই সেপ্টেম্বর মাসেই দিতে পারতেন। নতুন 4টা পদ যুক্ত করার জন্য আপনার 10 মাস দরকার হয় না। কিন্তু আমার যেটা এখানে পুরোপুরি মনে হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারা এখন যেহেতু একটা জাতীয় নির্বাচনের চাপ আছে যে ফেব্রুয়ারি মাসে বা এপ্রিল মাসের মধ্যে আমাদের ন্যাশনাল ইলেকশন দিতে হবে, তাই ওই চাপে পড়ে এখন তাদের খুব ডাকসু প্রেম তৈরি হয়েছে। এখন তাদের ডাকসু লাগবেই লাগবে, মানে কোনো সংশোধনের দরকার নেই, হালকা পাতলা চেঞ্জ করে এখনই আমি হচ্ছে ডাকসু নির্বাচন দিয়ে দিব। তো এই প্রেম তুমি 6 মাস ধরে আগে কেউ ছিলা, যখন স্টুডেন্টদের ডিপার্টমেন্টগুলোতে পরীক্ষা ছিল না, যখন স্টুডেন্টরা ফ্রি ছিল, সেমিস্টার ব্রেক চলছিল, তখন তোমার ডাকসুর কথা মনে পড়ে নাই? আর যখন হচ্ছে এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের পরীক্ষা, জুলাই মাসে আগস্ট মাসে আমি তো খোঁজ নিয়েছি, আমাদের সায়েন্স ফ্যাকাল্টি প্রত্যেকটা ডিপার্টমেন্টে পরীক্ষা, এই আর্টস ফ্যাকাল্টি, বিজনেস ফ্যাকাল্টি সবার ফাইনাল পরীক্ষা চলবে। কোন স্টুডেন্টের কাছে যদি জিজ্ঞেস করি যে ডাকসুর ব্যাপারে কি মনে করো, বলে আমি এক্সাইটেড, কিন্তু আমি আসলে পার্টিসিপেট করতে যাচ্ছি না বা আমি ভোটে দাঁড়াতে যাচ্ছি না। আমি জিজ্ঞেস করলাম কেন যাচ্ছ না, বলে আমার তো পরীক্ষা, আমি এই রিস্কটা এখন নিতে পারবো না। তো এখন যদি ক্যাম্পাস প্রশাসন সে শুধুমাত্র রাজনৈতিক বাস্তবতাগুলোকে দেখে ডাকসু হবে কি হবে না ঠিক করে, তাহলে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে যে এখানে যদি ভোট কাস্টিং হয় তাহলে এটা আদৌ ভোট রিগিং এর সম্ভাবনা বা ভোট চুরির সম্ভাবনা এখানে আছে কিনা। এবং এটা খুব ভালোভাবে আছে, কারণ প্রশাসন এতদিন পর্যন্ত যত ধরনের ব্যবস্থা নিয়েছে, যত ধরনের অ্যাক্টিভিটিস তারা দেখিয়েছে, কোনো অ্যাক্টিভিটিস থেকে মনে হচ্ছে না যে তাদের পক্ষে খুব বেশি গণতান্ত্রিক আচরণ করার ইচ্ছা তাদের মধ্যে আসলে আছে। তো আমি এই সন্দেহটা পোষণ করে গেলাম। আর আজকে আরেকটা বিষয় যে এখানে একটা সব ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু প্রশ্নটা আসছিল, সেটা হচ্ছে একাডেমিক ভবনগুলোতে যাতে ডাকসু নির্বাচনটা আয়োজন করা হয়। সেখানে আমরা দেখেছি খুবই অদ্ভুত একটা বিষয় খেয়াল করলাম, আমাদের বিধিমালা সংশোধনের ভিতরে কিন্তু কি বলা হয়েছে যে হল সংসদ এবং অন্যান্য বিষয়গুলো, মানে অন্যান্য কোথায় কোথায় ভোট নেওয়া যায় সেটা নির্বাচন কমিশনটা ডিসাইড করবে। তো তার মানে প্রত্যেক বছর একটা করে নির্বাচন কমিশন হবে এবং নির্বাচন কমিশন একদম লাস্ট মুহূর্তে ডাকসু ভোটের 20 দিন আগে ডিসাইড করবে ভোট কি হলে হবে নাকি ভোট একাডেমিক ভবনে হবে। তার মানে এখানে একটা কিন্তু তৈরি করে রাখা হয়েছে। অথচ আমি যতটুকু খোঁজ পেয়েছি আমাদের বিভিন্ন হলগুলোর যারা প্রভোস্ট তারাও কিন্তু চাচ্ছে যে ভোটটা যাতে একাডেমিক ভবনগুলোতে হোক। তাহলে কোন একটা অদৃশ্য ক্ষমতা বলে এখানে হলটাকে একটা কনসিডারেশনে রাখা হলো, যেখানে আমরা দেখছি যে হলগুলা কিন্তু নানানভাবে এখানে একটা প্রচ্ছন্ন একটা ছাত্র রাজনৈতিক একটা ছায়া কিন্তু এখানে রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি
যে ডাকসুকে যদি এখানে সংশোধন করতে হয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই এখানে শুধুমাত্র রাজনৈতিক পরিস্থিতিটাকে দেখলে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রদের একাডেমিক পরিস্থিতি এবং সাধারণ ছাত্ররা যাতে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এই পরিবেশটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তৈরি করতে হবে। এবং আই ডাউট, আমার বড় ধরনের সন্দেহ আছে যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর বাইরে প্রশাসনের আদৌ এই ডাকসু নিয়ে কোনো ভাবনা আছে কিনা। এখানে আরেকটা একদম শেষ কথা, আমার কাছে যদিও চিঠি চলে এসেছে, একদম শেষ কথা বলে দিই, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা কিছুদিন আগে আমাদের বিজ্ঞান আড্ডা নামে একটা সংগঠন থেকে একটা ফার্স্ট এসএন বোস ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল করেছিলাম। এবং এই বিজ্ঞান উৎসবটা করার একটা বড় কারণ ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি থাকে, বিজনেস ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি বা আমাদের সায়েন্স ফ্যাকাল্টি, প্রত্যেকের কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে, অনেক ভালো ভালো টিচাররা কিন্তু এখনো পর্যন্ত এই ডিপার্টমেন্টগুলোতে আছে। কিন্তু আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের যে প্রশাসনের মধ্যে আমাদের যে শিক্ষক রাজনীতি, আমাদের যে ছাত্র রাজনীতি, এই পুরো একটা গোজামিলের মধ্যে যে টিচাররা আসলেই স্টুডেন্টদের ব্যাপারে ভাবে তারা কিন্তু সাহস পায় না এই ধাক্কাধাক্কিগুলোর মধ্যে ঢুকতে। এবং আমাদের যে সাধারণ ছাত্ররা তারা কিন্তু যোগ্য নেতৃত্বের সবসময় একটা যোগ্য নেতৃত্বের অভাবে ভুগে। এবং আমাদের যারা ছাত্র রাজনীতি সংগঠনগুলো আছে সেখানকার ছাত্র নেতারা সবসময় আমি দেখেছি, আমি নিজেও প্রত্যক্ষ করেছি যে সবসময় তাদের ডিপার্টমেন্টের থেকে একটা বিচ্যুতি, তারা ঠিকমতো ক্লাস করেন না, ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে তাদের একটা দূরত্ব থাকে, ডিপার্টমেন্টের বাস্তবতাগুলোর থেকে তাদের একটা দূরত্ব থাকে। এখন আমরা যখন সায়েন্স ফেস্টটা করেছিলাম তখন কিন্তু আমরা এই বাস্তবতাগুলোকে একদম তুলে আনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা বড় ধরনের পসিবিলিটি আছে, বড় ধরনের একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু এখানে সায়েন্স ফ্যাকাল্টি বলি, আর্টস ফ্যাকাল্টি বলি, মাল্টি ডিসিপ্লিনারি মানে একটা পরিবেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে। তো ভবিষ্যতে আমরা যদি বহির্বিশ্বের একাডেমিয়ার দিকে তাকাই, যেমন আমার খুব ভালোভাবে মনে আছে যে 2021 সালে যখন কোভিড চলছিল তখন নেচার জার্নালে একটা পেপার পাবলিশ হয়েছিল। সেই পেপারটা খুবই ইন্টারেস্টিং, যে মানুষের যে ডিএনএ সিকোয়েন্স, আমরা তো জানি মানুষের ডিএনএ সিকোয়েন্স হচ্ছে ATCG, সেটার নানান কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন করে ATCGর অনেকগুলো সংমিশ্রণ। তো মানুষের যে ডিএনএ সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটাকে তারা বিভিন্ন ক্লাস্টারে ভাগ করে একটা মিউজিকে কনভার্ট করে। এবং যে বিজ্ঞানীরা এই মিউজিকে এই পেপারটা পাবলিশ করার সাথে যুক্ত ছিলেন, সেই বিজ্ঞানীরা তাদের কয়েকজন ছিল মিউজিকের ব্যাপারে তাদের খুব ভালো আগ্রহ ছিল এবং তারা সঙ্গীত নিয়ে কিন্তু তারা পড়াশোনা করতেন। অর্থাৎ তারা একই সাথে মলিকুলার বায়োলজিস্ট, একই সাথে কিন্তু তাদের মিউজিকের ব্যাপারে আগ্রহ। এবং এই যে একটা অসাধারণ ব্যাপার, এই যে একটা সংমিশ্রণ, যে মানুষের যে ডিএনএ সিকোয়েন্স সেটাকে কিন্তু তারা একটা মিউজিকে রূপান্তর করতে পারছে। এবং এই ধরনের সৃষ্টিশীল কাজগুলোর জন্য ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বলি বা কেমব্রিজে বলি, তারা কিন্তু এই পরিবেশগুলো তৈরি করে দেয়। সেখানে বায়োকেমিস্ট্রি থেকে পড়ে একটা স্টুডেন্ট কিন্তু ইংলিশে মাস্টার্স করতে পারবে, তারা কিন্তু বায়োকেমিস্ট্রি থেকে পড়ে সে কিন্তু ডান্স নিয়ে পড়তে পারছে, সে মিউজিক নিয়ে পড়তে পারছে, তারা কিন্তু ভাবতে হচ্ছে না যে আমার অনার্সটা আমি কোথায় করেছি। কিন্তু আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে এসে দেখি, এখানে কিন্তু এখনো পর্যন্ত ক্লোজ ক্রেডিট সিস্টেম, যেখানে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে একদমই ক্রেডিটগুলো ওপেন করে দেয়া, আপনি যে কোনো ধরনের কোর্স নিতে পারবেন। কিছু বাধা ধরা কোর্স থাকে, এই কোর্সগুলো বাইরে আপনি কিন্তু চাইলে আপনার মতো করে কোর্স সিলেক্ট করতে পারবেন। এখন আমি যখন বায়োকেমিস্ট্রি পড়ছি, আমার কিন্তু বেসিক ইকোনমিক্স, বেসিক ল, বেসিক সোশ্যাল সায়েন্স এগুলো কিন্তু আমাদের জানা থাকা উচিত। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ক্লোজ ক্রেডিট সিস্টেম, কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট চাইলেই কিন্তু চাইলেই সায়েন্স ফ্যাকাল্টির একটা স্টুডেন্ট সে ইকোনমিক্স পড়তে পারে না, চাইলেই এখানে ল এর একটা স্টুডেন্ট সে অ্যানথ্রোপোলজি পড়তে পারে না। মানে এই যে একটা মাল্টি ডিসিপ্লিনারি পরিবেশটা ডিপার্টমেন্ট ইউনিভার্সিটিতে থাকার কথা, সেই দরজাটা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। তো অবশ্যই এই আমরা যখন রাজনীতি নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা এই বাস্তবতাগুলো ভুলে যাই যে আমাদের যে জেনারেল স্টুডেন্টরা তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে আসে পড়াশোনা করতে। এবং আমি কি তার পড়াশোনা করার জন্য কি কি দরকার, ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো যারা ছাত্র নেতা তারা আদৌ সেগুলো উপলব্ধি করতে পারেন কিনা, সেই ব্যাপারে আমার বড় ধরনের সন্দেহ আছে। এবং অবশ্যই ডাকসু হলে এই বিষয়গুলো মাথায় রাখা দরকার যে আমাদের ইউনিভার্সিটি তার যে বড় ধরনের একটা পটেনশিয়াল আছে, এখানে গ্লোবালি বলি বা বাংলাদেশ
বাংলাদেশে একটা মাল্টিডিসিপ্লিনারি হাব হয়ে ওঠার সেই পটেনশিয়ালটা যাতে ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট ফ্লাডগেটটা ওপেন করতে পারে। এবং অবশ্যই রাজনৈতিক অনেক কথা হয়েছে, আমি কিছু একাডেমিক কথা যুক্ত করেছি। তবে এখানে আমি মনে করি যে ডাকসুটা প্রতি বছর একটা ক্যালেন্ডারের ডেট ধরে এখানে হওয়াটা উচিত, কারণ ডাকসু যদি এখানে রেগুলারাইজ হয় তাহলে আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা তারাও কিন্তু আগ্রহী বোধ করবে। যারা দেখা যাচ্ছে সে একটা নর্মাল ডিপার্টমেন্টে পড়ে, খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু তার মধ্যে ওই ভয়টা কাজ করে যে আচ্ছা ডাকসু হলে কি আমি জিতবো বা আমি কি পার্টিসিপেট করতে পারবো, একটা সংকোচ কাজ করে। তো সেক্ষেত্রে এই যে সাধারণ শিক্ষার্থীরা তারা যাতে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আকারে ডাকসু থেকে উঠে আসতে পারে, এই প্ল্যাটফর্মগুলো, এই পরিবেশটা তৈরি করে দেওয়াটা আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে খুবই জরুরি। তো আমি এক্সপেক্ট করবো যে ডাকসু কখন হতে যাচ্ছে, কবে হতে যাচ্ছে এখনো পর্যন্ত পরিষ্কার না। গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে তাদের কোনো প্রপার বার্তা নেই, ভোটটা কোথায় হতে যাচ্ছে সেটা নিয়ে প্রপার কোনো বার্তা নেই। খুবই হাওয়ার উপরে তারা একটা ডাকসু নির্বাচন করবে যা বুঝতে পারছি। তো যাই হোক না কেন, ভোটের আগে যাতে এই ধরনের আমাদের গঠনতন্ত্র সংশোধনী, আমাদের ভোটটা কোথায় হবে সে ভোটের ব্যাপারে একটা প্রপার ডিসিশন, এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা যাতে ক্যান্ডিডেট এবং ভোটার হিসেবে পার্টিসিপেট করার জন্য পরিবেশটা যাতে ওই ধরনের উৎসবমুখর থাকে সেটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ। তো এই পয়েন্টগুলো আমি আমার পক্ষ থেকে তৈরি করে গেলাম। আশা করি দেখা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে আবার।